দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা এডিশনের একটি বিশেষ সাক্ষাৎকারে। আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ঢাকা 10 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকারকে। তো চলুন আমরা কথা বলে আসি তার সঙ্গে। জসিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নির্বাচন তো চলেই আসলো, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আপনি আপনার প্রচারণা শুরু করেছেন, তো সব কিছু মিলিয়ে কেমন অনুভব করছেন? হ্যাঁ, এটা তো একটা বড় রকমের প্রত্যাশা ছিল। জাতির দীর্ঘদিন পর্যন্ত নির্বাচন হয়নি। 14 সালে জনগণ প্রপারলি ভোট দিতে পারেনি। 18 তো রাতেই সিল মেরে ভোট প্রক্রিয়া সম্পন্ন করেছে, আর 24-এ ডামি ইলেকশন হয়েছে। ফলে এটা বিরাট জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ সমাজ, তারা ভোট দেওয়া থেকে বিরত ছিল, বঞ্চিত ছিল। এবং এরাই এখন এদের বয়স মনে করেন 38-40 এরকম। তো এই জনগোষ্ঠী সহ সাধারণ মানুষ যারা ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল, হতে পারেনি, তারা প্রত্যাশা করছে যে তাদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হলে তাদের প্রয়োজনগুলি তারা পূরণ করবে। এবং এমন একটা সরকার যদি গঠিত হয় জবাবদিহিমূলক, তাহলে জনগণ মনে করে যে তাদের সামাজিক বিরাজমান সমস্যার আসল সমাধান হবে। ফলে এরকম একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে। এত ব্যাপক উৎসাহ উদ্দীপনার ভিতরেও কিছুটা উৎকণ্ঠা এবং আশঙ্কা আছে। উৎকণ্ঠার জায়গাটা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড, এটা প্রত্যাশা জনগণের, আমাদেরও প্রত্যাশা। কিন্তু কিছু কিছু ঘটনা মানুষের উদ্বেগটাকে আরও বাড়িয়ে তুলেছে। এই নির্বাচনের তফসিল ঘোষণার পরেই শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেন, শরীফ ওসমান হাদি। এই ঘটনার পর এখন পর্যন্ত সমস্ত খুনিরা ধরা পড়ছে বলে জাতি বিশ্বাস করে না। তারা কি দেশের ভিতরে আছে না বর্ডার দিয়ে ক্রস করেছে, এটা মানুষের কাছে আস্থা সৃষ্টি এমন কথা এখনও সরকার বলতে পারেনি। এই গত সপ্তাহে আমাদের ঢাকা 15 আসনের জামাতের প্রার্থী আমির ডাক্তার শফিকুর রহমানের আসনে নির্বাচন প্রচারণাকালে আমাদের 15 জন লোককে আহত করেছে তারা হামলা করে। ঢাকা 7 আসনের প্রার্থীর এলাকায় তাকে হামলা করা হয়েছে, যদিও পরে সন্দেহভাজন 2 জনকে ধরা হয়েছে। আমার 10 আসনেও জিগাতলা, গ্রিন স্টাফ কোয়ার্টার, এই সমস্ত এলাকা আমার কাছে কমপ্লেন আসছে যে সেখানে আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিশেষ করে মহিলা কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। সুতরাং অন্যান্য দেশের প্রান্তেও এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে যে পত্রপত্রিকা আসছে। ফলে নির্বাচনের যেই একটা ইতিবাচক আমেজ, উৎসাহ, এর মধ্যে এই জিনিসগুলি ব্যত্যয় সৃষ্টি করেছে। ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি বলে এই পরিকল্পিত হবে, আর আমরা সিভিল সোসাইটির লোক দেখে পরিকল্পিত হবে না, এটা হতে পারে না। অবশ্যই নগর পরিকল্পনাবিদদেরকে এবং এই ক্ষেত্রে স্থানীয় সরকারকে এসব বিষয়ে নগর জনগণের ফ্যাসিলিটি, তাদের সুযোগ সুবিধা ব্যাহত হয় এমন কোনো পরিকল্পনা তারা পাশ করতে পারবেন না। যে সমস্ত ইউজ জিনিসপত্র বাসাবাড়ি থেকে ফেরে, এটা ভেরি মাচ পসিবল অত্যন্ত সায়েন্টিফিক ওয়েতে সুন্দরভাবে ম্যানেজ করা। তাহলে এই বর্জ্য যেখানে সেখানে ফেলা, তার ড্রেনের ভিতর দিয়ে গিয়ে নদীতে বা পুকুরে পড়ে যাওয়া, এটা আর করতে হবে না। সায়েন্টিফিক ওয়েতে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে যদি এই বর্জ্য অপসারণ এবং নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, ড্রেনগুলি প্রশস্ত হয় এবং তার ড্রেনের যে ফ্লো, যে পানি সরবরাহ হয় ওয়েস্টেজ, এটা যদি খুব সুচিন্তিত করা হয়, তাহলে এখানেও এই ম্যানেজমেন্ট সম্ভব। নিউমার্কেট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ, এরপরে এদিকে ঢাকা কলেজ, অনেকগুলি ইনস্টিটিউশন। নীলক্ষেত্রে বিরাট ব্যবসা কেন্দ্র, বিশেষ করে বইয়ের ক্ষেত্রে বুক, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা বুয়েট মেডিকেল কলেজ, একটু বলতে মেডিকেল কলেজ। সুতরাং এমন একটা সেন্সিটিভ জায়গাতে আমার বুঝে আসে না যে কেন এখন পর্যন্ত নীলক্ষেত্রের মোড়ে ফুট ওভারব্রিজ হয়নি।
মানুষের অবলীলাক্রমে ক্রস করতেছে, অ্যাক্সিডেন্টও করতেছে। এটা তো একটা দায়বদ্ধ সরকারের, দায়িত্বশীল সরকারের সাথে এটা মানানসই নয়। এটা জনগণের অধিকার। দীর্ঘদিন আগেই এই এলাকাটা ফুটওভারব্রিজ হওয়া প্রয়োজন ছিল সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মাধ্যমে। এই ফুটওভারব্রিজ দিয়ে চিকিৎসার জন্য আগত মানে রোগীরা পার হবে, ছাত্ররা পার হবে, শিশুরা পার হবে। এই সব ধরনের ব্যবস্থাপনা যদি করা হয় তাহলে এই যানজট অনেকটা নিরসন হয়ে যাবে আমি বিশ্বাস করি। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে সমস্ত বাহিনী রয়েছে, সরকারের অর্গান কাজ করে, তাদেরকে আরও অ্যাক্টিভ করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনার ডেলি যদি এরকম 10টা স্পটে ধানমন্ডির এই আশেপাশে 10 জায়গাতে 10টা ছিনতাইয়ের ঘটনাকে ধরা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়, বাকিরা অ্যালার্ট হয়ে যাবে। কাজেই এখানে একটা কঠোর পদক্ষেপ, সার্ভিলেন্স টিম এবং দ্রুত অ্যাকশান, এই জাতীয় আধুনিক প্রশিক্ষিত এই সমস্ত লোকের মাধ্যমে, বাহিনীর মাধ্যমে যদি পদক্ষেপ নেওয়া হয়, আশা করা যায় এটা আস্তে আস্তে কমে আসবে। এরপরে মানুষের অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। আর আমি ওই যানজটের ক্ষেত্রে একটা পয়েন্ট যোগ করতে চাই, সেটা আপনারা বিবেচনা আনবেন। লেইন করা এটা একটা বিরাট বিষয়। ছাত্রদের মধ্যে কুচকুচি সন্তানরা 9-10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, তারা একসময় রাস্তায় নেমে গেল রাস্তার এই শৃঙ্খলা আনার জন্য। তাদের কোনো ট্রেনিং নাই, ট্রাফিকের কোনো নলেজ নাই। তার এটুকু বুঝেছে যে অ্যাম্বুলেন্সের জন্য একটা জায়গা দেওয়া উচিত। 5ই আগস্টের পরপরই আমরা দেখেছিলাম, আপনার 5 আগস্ট পর লক্ষ্য করেছেন, স্বতঃস্ফূর্তভাবে তারা রাস্তায় ডিউটিটা পালন করছে। অনেকদিন পর্যন্ত এই ডিউটি তারা পালন করছে। অ্যাম্বুলেন্সের লাইন ক্লিয়ার, তারপরে কার যাদের স্পিড 60-40 সেই লাইন ক্লিয়ার, তারপরে এক সাইড দিয়ে হচ্ছে রিক্সার লাইন। একটা ছাত্রদের উদ্যোগের মাধ্যমে মানুষ যদি অল্প সময়ে এই প্র্যাকটিসের মধ্যে অভ্যস্ত হতে পারে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক সিস্টেম যেটা আছে আর কি, যদি এই সিস্টেমকে উন্নত করে এটাকে সমাধানের চেষ্টা করে, অবশ্যই সমাধান হবে। ইতিমধ্যেই জামাত ইসলামী তার কর্মপরিকল্পনা এবং তার অ্যাকশন প্ল্যান প্রকাশ করেছে। সেই সামিটে জামাত তরুণদের জন্য কি পরিকল্পনা সেটা বলেছে। বেসিক আইডিয়াগুলি, তরুণদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, তাদের কর্মসংস্থানের জন্য তাদের উদ্যোক্তা হওয়ার জন্য সাপোর্ট দিতে হবে, এবং যারা যোগ্য তাদেরকে যথাযথ জায়গায় তাদেরকে এমপ্লয়মেন্ট ব্যবস্থা করতে হবে। সুতরাং একটা উদ্যোগ, তাদেরকে নার্সিং করা, সময় উপযোগী আইটি প্রশিক্ষণ দেওয়া, অন্যান্য প্রশিক্ষণে দক্ষ করে তুলতে হবে। দেশে বিদেশে সব জায়গায় তারা জব পাবে। কাজে এটা তো জাতির হেডেক হওয়া উচিত, যারা জীবন দিয়ে এর পরিবর্তনটা আনলো এবং অ্যাসেট আমাদের সমাজের। এই যুব সমাজকে বাদ দিয়ে সমাজ উন্নয়ন চিন্তাই করা যায় না। যার 40% হচ্ছে যুবক, তরুণ। কাজেই এটা আমাদের প্রায়োরিটি থাকবে, অগ্রাধিকার থাকবে। এই তরুণদেরকে উন্নত আইটি প্রশিক্ষণ দেওয়া, যথোচিত ট্রেনিং দেওয়া, দক্ষ করা, উদ্যোক্তা হওয়ার জন্য সাপোর্ট দেওয়া, তারা যাতে এমপ্লয়মেন্ট হয়। জামাত সবসময়ই জনগণের সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে কাজ করার দল। বিগত 15 বছরে আমরা জনগণের যেতে পারিনি। আপনারা জানেন যে আমাদের নেতৃবৃন্দকে ম্যাক্সিমাম যারা সিনিয়র লিডার গ্রেপ্তার করা হয়েছিল, কারাবাসী ছিল তাদের ভাগ্য, এবং মিথ্যা ট্রায়ালের মাধ্যমে আমাদের সিনিয়র লিডার থেকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা এত বছর পরে সুযোগ পেলাম জনগণের কাছে যাওয়ার জন্যে। এটি আমাদের স্থায়ী কাজ, জনগণকে সাথে নিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তন করা। ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ফান্ডামেন্টাল রাইটস। এই রাইটগুলি একটা মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর প্রতিটি মানব সন্তানই এটা অধিকারী হয়। সমাজ কোনো সময় সাকসেসফুল হয়েছে, কোনো সময় ব্যর্থ হয়েছে। এই আমাদের বিগত দিনের অ্যাক্টিভিটিতে ব্যর্থতার ইতিহাস। দীর্ঘদিন জনগণ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, দুর্নীতিবাজদের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, ব্যাংকগুলি লুটপাট হয়ে গিয়েছে, রাষ্ট্রীয় সম্পদকে তারা কুক্ষিগত করেছে, বেগমপাড়ায় তারা বাড়ি তৈরি করেছে, এবং অ্যাডমিনিস্ট্রেশনকে তারা তাদের নিজের মতো করে কবজা করেছে, এবং মানুষ বিনা অপরাধে শাস্তি খেয়েছে, এরকম সাজা খেয়েছে, এরকম অনেক ঘটনা আছে। বাড়িঘরে কেউ থাকতে পারি নাই। সুতরাং এই ফ্যাসিজমের বিদায়ের কারণে সঙ্গতভাবেই মানুষ প্রত্যাশা করছে একটা ন্যায়ভিত্তিক মানবী বাংলাদেশ হবে। আমি আশা করব ধানমন্ডির 10 আসনের এই যে 5টা থানা,
কলাবাগান, পূর্ব পশ্চিম, ধানমন্ডি, নিউ মার্কেট, হাজারীবাগ, উত্তর দক্ষিণ এবং কামরাঙ্গীরচর এখানকার ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশ পক্ষে রায় দিবেন, এটা আমার আহ্বান। এবং একই সাথে হা ভোটকেও যেন জয়যুক্ত হয়, হায়ের পক্ষে তারা মতামত দিবেন। প্রতিদ্বন্দ্বিতার মাঠে প্রতিদ্বন্দ্বী প্রত্যেকটা প্রার্থীকে আমরা শক্তিশালী কনসিডার করি, আন্ডারমাইন করি না কাউকেই। জনগণ যদি সত্যিকারভাবেই সঠিক রায় দেয়, তাহলে আমি তাদের রায়ের প্রতি যেহেতু আমি শ্রদ্ধাশীল, আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ঢাকা 10 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার। আমরা তার মুখ থেকে শুনছিলাম যে আগামীতে যদি তিনি এই এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, তাহলে তার পরিকল্পনাগুলো কি, তরুণদের জন্য তিনি কি করবেন, এবং একই সাথে তার দল যদি আগামীতে বিজয়ী হয়ে সরকার গঠন করার সুযোগ পায়, তাহলে তার দল দেশের মানুষের জন্য কি করবে, কিংবা তাদের অর্থনীতি কিংবা পররাষ্ট্র নীতিগুলো কেমন হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামী পর্বে অন্য কোনো সংসদ সদস্য প্রার্থীর সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।